কবির সুমন তো মানুষপন্থী নয়, মানে তৃণমূলপন্থীর ব্যাপারই নেই। উনার এত স্বার্থপর, এত সুবিধাবাদী, এত রং বদলু, এত মানে মেয়েদের এগেনস্ট, মানে নারীদের সম্মানের জিরো। আর হিন্দুদেরকে তো উনার হেট, আমার তো মাঝে মাঝে উনার কথা শুনে উনি যেভাবে ভারত বিদ্বেষী প্রচার করে গেছেন, বিজেপি তৃণমূল তো ছেড়ে দাও, উনার উনার স্টেটমেন্টগুলোকে বার করে আনো, কিভাবে ভারত বিরোধী এবং কিভাবে লোকজনকে দেশের বিরুদ্ধে খেপানো। আমি তো বলবো লোকজনের মানে সাধারণ মানুষের মানে হয়তো সে লিগাল কেস তো ওনার একটা হলো, উনি দেখতে থাকুন আর কি কত লিগাল কেস কত জায়গা থেকে মানুষ তুলবে। কারণ যে মানুষের বিবেক আছে, যে মানুষের মেরুদণ্ড আছে, যে মানুষ মা ভারতীকে ভালোবাসে, যে মানুষের বাংলার সম্মান আছে, যে মানুষের নিজেকে বাঙালি বলে গর্বিত, সেই মানুষ এই ধরনের লোককে ছাড়বে না। যদি বাংলার ইতিহাসে 5 জনের নাম লেখা হয় হিন্দু বাঙালি সব থেকে বড় শত্রু, তার মধ্যে 1 বা 2 নম্বরে এই মানে এনার নাম থাকবে। একটা মনে হচ্ছে এটা মানে মানে ঝগড়ুটে, মানে একদম একটা কম বয়সী মানে বাচ্চা ইম্যাচিওর, তারাও এই জিনিস করবেন না উনি যেরকমভাবে করছেন। মানে একদিক দিয়ে ভালো এন্টারটেনমেন্টটাও রইলো, উনি সবাই এটাই চেয়েছিল যে উনি মুখ্যমন্ত্রী না থাকুক কিন্তু এন্টারটেনমেন্টের সাপ্লাই দিয়ে যাক, তো সেদিক দিয়ে কিন্তু ব্যালেন্স করে রাখছেন। বাংলায় পাপের একদম নিদর্শন হলো এই বাড়িটা, মানে কত মানুষের রক্ত খেয়ে, কত মানুষের মৃত্যু, কত রেপ, কত কিছুর সঙ্গে সেই কত টাকা কত কাটমানি জড়িত তার প্রত্যেকটা ইটে ওই বাড়িটার। আর তার নাম দিয়েছে শান্তিনিকেতন। এদের মানে বেসিক মেরুদণ্ডের অভাব, এবং এরা মানে মানে সেই জন্য এদের কথার না কোনো ভ্যালু আছে। এবং তুমি যেটা বললে নিজের বন্ধুকেও 2 দিন আগে, বন্ধু আমি জানি না কত কি বন্ধুত্ব আছে, বাট এক্স্যাক্টলি যে ভিডিওটা বেরিয়েছে রুদ্র এগেনস্টে বলছে যে আরে ও তো এই পার্টি থেকে, এবারে তুমি নিজে কি করো। বাট এগেন তো পয়েন্ট হলো এদের কোনো মানে এদের কোনো বেসিক এথিক্সই অসুবিধা। এরা মেরুদণ্ড বেচানো, এদের কালকে এরা যে কারো কাউকে বেঁচে দিতে পারে, এবং মানুষ এদেরকে এক্সপোজ হয়ে গেছে মানুষের সামনে। তো শুধু পরমব্রত না, এরকম প্রচুর আছে, কবির সুমন যে কি করেছে, মানে আর হিন্দুদের নামে গালি দেওয়া, বাংলাদেশকে মানে বলা ভারতকে নিচে দেখা, আজকে এখন পাল্টি খাচ্ছে। আমার এখনো মনে আছে ব্যাঙ্গালোরে 2 দিন আগে কনভার্ট হয়েছিল, ব্যাঙ্গালোরে এসে জল চাইছিল না, বলছিল পানি দে। বাংলায় 208 নট আউট, আরও একবার বাংলায় পদ্মফুল ফুটলো, আর এবার ফুটলো সেই বহু চর্চিত ফলতা কেন্দ্রে। তবে শুধুমাত্র এই একটি বিষয় নয়, এছাড়াও আরও একাধিক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় আসতে চলেছি। আর যাকে পাশে পেয়ে গিয়েছি তিনি অবশ্যই সেই 7 সমুদ্র 13 নদীর পার থেকে আজকে এসেছেন। বারবার তিনি ছুটে আসেন এই বঙ্গভূমিতে, তার মাতৃভূমির টানে তো বটেই, মাতৃভূমির প্রতি তার একাধিক কর্তব্যের খাতিরেও বটে। যুধাজিৎ দা, অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিং এর পর্দায়। একদম। ভালো আছিস? হ্যাঁ, হ্যাঁ, একদম হ্যাঁ, একদম খুবই গুড ভালো গুড আছি। গুড। তুমি ভালো আছো তো? সব ভালো, আর ভালোরই হওয়ার কথা। এক তো হলো শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, আর একের পর এক ভালো খবর, আর শুভেন্দুদা মানে যা করছে সেটা তো সবাই দেখতেই পাচ্ছি, তো সব মিলিয়ে খুবই ভালো আছি। একদম, একদম। দাদা, এবার একটু প্রশ্নে যাই, সেটা হচ্ছে 208 নম্বর পদ্মফুলটি ফুটলো বাংলার মাটিতে। যেই পুষ্পা ঝুঁকেগা নেহি বলে সেই পুষ্পা আজকে চম্পট দিল আর কি ফলতা কেন্দ্র থেকে। একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন এই হয়ে যাবে সেই হয়ে যাবে, কিন্তু দেখা গেল কিছুই হলো না। ক্লিন বোল্ড করে দিয়ে একদম ফাঁকা মাঠে গোল মারা, মানে পেনাল্টি মারার মতন আর কি, মেসির পেনাল্টির মতন আবার ফলতাতে পদ্মফুলের এই বিজয়। কি বলতে চাও, কিভাবে দেখবে এই বিষয়টিকে? প্রথম তো লোকে বলছে আল্লু অর্জুন নাকি পুষ্পা বা জাহাঙ্গীর খানের ব্যাপারে একটা কেস ঠুকতে চলেছে, কারণ পুষ্পার ব্র্যান্ড ভ্যালুকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে এই জাহাঙ্গীর। ঝুঁকেগা নেই থেকে টিকেগা নেইতে এসে দাঁড়িয়েছে। তো বাংলার মানুষ তো দেখলোই, বাট আল্লু অর্জুন বা পুষ্পার ব্র্যান্ডটার ক্ষতি করার দরকার ছিল না, অন্য কিছু নিয়ে বললে হতো। বাট পয়েন্ট হলো যে ধর্মের কল বাতাসে নড়ে। প্রথম কথা হলো যেটা ফার্স্ট ইনভেস্টিগেশন করা উচিত, যে অভিষেক ব্যানার্জি কী করে 9 লাখ ভোটে ওখান থেকে জিতেছিল, বা 7 লাখ ভোটে কী করে জিতেছিল ওখান থেকে। কত বড় যে জলঘোলা হয়েছিল সেটারই প্রমাণ পাওয়া গেল। এমনভাবে বাইরে খবরটা এসেছিল যে ফলতা হলো মুসলিম প্রধান, হিন্দুরা মাইনরিটি, হিন্দু তো নেই ওখানে এরকম, কিন্তু আসলে প্রায় 71% হিন্দু ওখানে। জাস্ট এতদিন ধরে হিন্দুদেরকে ভোটই দিতে দেওয়া হয়নি। আর ও যে বেনিফিশিয়াল মডেলটা ওখানে অভিষেক ব্যানার্জি বা তৃণমূল ক্রিয়েট করেছিল, জাহাঙ্গীরের মতো বিভিন্ন জায়গায় ওখানে এরকম ডন ক্রিয়েট করা, মুসলিম ডন ক্রিয়েট করা, তাদের দিয়ে বাংলা মানে ফলতার মা বোনেদের উপরে অত্যাচার, হিন্দু সমাজের উপরে অত্যাচার, এবং পুরো তাদের কণ্ঠ রোধ করে রাখা। সেজন্য ফলতার এবারে নির্বাচনটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল। এটা দেখালো নির্বাচন কমিশনকে ধন্যবাদ। যদি সঠিকভাবে ঠিকভাবে নির্বাচন হতে পারে, আমি ওখানে অনেককে চিনি,
ওখানে স্বামীনারায়ণের মন্দির আছে, স্বামীজি কত বছর ধরে ওখানে কাজ করছে, কীভাবে ওখানে হিন্দু সমাজ ওখানে অত্যাচারিত হয়েছে। বাট এই জয় ওখানকার হিন্দু মা বোনেদের এবং বাংলার হিন্দু সমাজকে আমার দণ্ডবত প্রণাম, কি তারা ছিনিয়ে এনেছে এবং ফলতাকে জেহাদি মুক্ত করা গেছে। এবার যে জাহাঙ্গীর বা এই ধরনের লোকেদের ভাগ্যে কি আছে জাস্ট দেখতে থাক, সময় দেখাবে। এটা বাংলা, নতুন বাংলা, বিজেপির বাংলা, শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, এর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে মোদিজি প্রধানমন্ত্রী একটা সিটের জন্য ফেসবুক এবং টুইটারে পোস্ট করেছে। তার মানে ভাবা যায় কতটা ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্স ফলতার আছে। ফলতা দেখালো যে স্বচ্ছ ভারতের মতো স্বচ্ছ বাংলা করা সম্ভব, এবং ফলতা দিয়ে আগে তো জিতেই ছিলাম 207টা, বাট এই 208 নম্বরে এই লাস্ট সিটটা কীভাবে ওইখানে আমার মনে আছে যখন ওখানে বুথ মেশিনে মানে তোর ভিপিএনের ওপরে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছিল বিজেপির নামে, কীভাবে ওরা করতে চেষ্টা করেছিল। বাট এগেইন এটা নতুন বাংলা, নতুন ভারতবর্ষ, এবং তাই দেখালো ফল। যখন তুই সুযোগ দিয়েছি মানুষকে, ঘর ছেড়ে বেরিয়ে এসে মানুষে ভোট দিয়েছে এবং সেই ফল একদম যেটা বলে স্বচ্ছ ফলতাও। দাদা, দেখা যাচ্ছে যে প্রায় 20 দিন, মানে ফলপ্রকাশের প্রায় 20 দিন পর হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে উঠলেন মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী। অনেকে আবার প্রাক্তন কথাতে আপত্তি জানিয়ে বলেন যে বিতাড়িত মুখ্যমন্ত্রী ইত্যাদি, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো। তিনি বলছেন যে প্রায় 220 থেকে 30টি আসনে আমরা জয়লাভ করতাম, কিন্তু ডেটা হ্যাক করে নানা রকমভাবে অবৈধভাবে বিজেপিকে জিতিয়ে দেওয়া হয়েছে, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, হারিয়ে দেওয়া হয়েছে। কি বলবে? সিধু, আমাদের যে নবজোৎ সিং সিদ্ধু, একটা খুব সুন্দর কথা বলেন আমার কাকিমার যদি গোঁফ থাকতো তাহলে তিনি কাকু হতেন। তো এক্স্যাক্টলি সেটাই মমতা ব্যানার্জি ভাই, মেনে নিন আপনি হেরেছেন, সমাজ আপনাকে বিতাড়িত করেছেন, আপনি 15 বছরে এত অত্যাচার করেছেন যে মানুষ জেতার পর মানে শ্বাস নিচ্ছে মনে হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। আমাদের মতো কত কত লোক হাজার হাজার মাইল দূর থেকে এসে আমাদের মতো, তুই বললি আমার কথা এরকম, আমরা সবাই কেন? কারণ আমাদের মনে হয়েছে আমাদের ধর্ম, জাতি, ভূমিকে বানানোর আমাদের শেষ। তো আপনি যে 2011 সালে যে সুযোগটা পেয়েছিলেন, ওটাকে আপনি থেকে খারাপ, মানে এটা একটা বই লেখা উচিত। আমি আগেও তোদের চ্যানেলে বলেছিলাম যে উনার 15 বছর, তো সেখান থেকে উনাকে মানতে, প্রবলেমটা হলো যে উনার এই খামখেয়ালিপনা, যে একটা যেটা বাস্তব সেটাকে মানবো এবং সব কিছুর মধ্যে নিজের একটা অদ্ভুত জিনিস চাপিয়ে দেওয়া, সেখান থেকে সেদিন কালকে শুনলাম উনি বলছেন আমি আর কোনো মিডিয়াতে বিশ্বাস করি না, আমি শুধু ফেসবুক লাইভ করবো। ফেসবুক থেকে টাকা তুলতে হবে। তো যাই হোক, উনি লাইভ করুক, নন লাইভ করুক, যাই করুক, তাতে কিছু এসে যাচ্ছে না। বেসিক বটম লাইন হলো বাংলার মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে, বাংলার মানুষ তৃণমূলের অত্যাচারে জর্জরিত ছিল। নতুন স্বাধীনতা আন্দোলন আমরা, স্বাধীনতা আমরা পেয়েছি। মানুষ রাস্তাঘাটে, বাসে, ট্রামে, মানুষের কি আনন্দ। লোকে আমায় বলছে যে দাদা মনে হচ্ছে একটা মানে টোটাল পজিটিভিটি বেড়ে গেছে শহরটার। লোক মানে সব জায়গায় একটা মানে মানুষের যেটা হয় না, মানুষের আগে একটা মেজাজ খিচিয়ে থাকার মতো ছিল, মানুষের একটা মানে কি হচ্ছে, এখন সবার মনে স্বপ্ন যে সমাজের প্রান্তিক, সে হয়তো একটা কিচ্ছু পাওয়ার হবে না, সেও ভাবছে আরে আমার বাচ্চাটার একটা ভালো ভবিষ্যৎ হবে, আমি মনের আনন্দে, সে তুমি মানে যাই কথা বলো না কেন, কেউ এসে তোমাকে বুলি করবে না, তোমাকে প্রাণনাশের হুমকি দেবে না, ক্লাব থেকে তোমাকে এই করবে না, এই তোলাবাজি চলবে না, কোনো কাটমানি। তো উনার বুঝতে হবে উনি বিশাল পাপের ভাগিদার, এবং সেখান থেকে উনি যত কম কথা বলবেন এবং যত এই ধরনের নাটক কম করবে, কারণ ওনার ফেসবুক পোস্টগুলো আমি দেখছিলাম, ওনার পোস্টে 70% হা রিয়াক্ট চলছে এবং লোকে এসে ট্রোলিং করছে, কত লোক এসে বলছে শুধু কমেন্ট পড়তে এসেছি। তো শি হ্যাজ লস্ট দ্য সিগনিফিকেন্স, শি হ্যাজ লস্ট এভরিথিং অ্যান্ড কন্ট্রোল। এবার উনি যাই করতে চাক না কেন, মানুষের মন, আর বাঙালি হলো ইমোশনাল জাতি, সময় নেই, কিন্তু একবার যখন তুমি লাইন ক্রস করেছো, একবার যখন তোমায় লোক মন থেকে ঝেড়ে ফেলেছে না, ইউ আর ডান। দাদা, এছাড়াও তিনি বলেছেন যে এবারে আমরা চাই যে ইভিএম এর রিপোর্ট তলব হোক, এবং জাতীয় নির্বাচন কমিশন তারা নাকি ডেটা হ্যাক করেছে। এটা কি সম্ভব? উনি ভাগ্যিস এটা বলেনি যে মঙ্গল গ্রহ থেকে বিজেপি ইলেকশনটা হ্যাক করে নিলেন, কারণ উনার যে গরু গাছে ওঠে, এখানে উনার মমতা ব্যানার্জির গরু এভারেস্টে উঠছে। তো উনি যে এই যে আকাশ কুসুম কথা, লোককে এত বছর ধরে বোকা বানিয়ে আসা, এবং লোককে আমার মনে হয় যে এনআরসি এর সিএ সময় সে আমরা বাংলাদেশের অত্যাচারিত হিন্দু পাকিস্তানের ওখান থেকে আনা, তাদেরকে বাঁচানোর চেষ্টা, সেটাকে ঘুরিয়ে দিল, স্পিন করে দিল এনআরসির সাথে, কাগজ দেখাবো না। তো উনার তো এটা বেসিক্যালি এই পুরো পার্টিটা, এবং উনি যেহেতু সুপ্রিম, ওনার থেকে শুরু, এবং ওনার ভাইপোতা সেকেন্ড ইন কমান্ড, এটা তো ওনারা করেই এসছে। এবার যে একটা
উনার তো, আমি এটা সব জায়গায় আমি বলেছিলাম, উনার তো উচিত ছিল যখন উনি তখনও ওনাকে উনার ডিগনিটি অনেক বাড়তো, উনি যদি বেরিয়ে এসে সুব্রত গুপ্তকে কুডোজ দিয়ে বলতেন কি এত একটা স্বচ্ছ ইলেকশন হয়েছে, লোকে হারা জেতা চলে। আপনি মানে এমন একটা করছেন যেন মনে হচ্ছে আপনার যে কত লোকের কি কারণ হবেই, এত লোকের কাটমানি চলে গেল, এত লোকের পাওয়ার চলে গেল, আর উনি যেরকম ম্যাগলোমেনিয়াক, উনার মনে হচ্ছে এটা কি হলো। সেই জন্য তার জন্য তুমি এইসব কথা বলার কোনো মানেই নেই কি নির্বাচন, বরঞ্চ এত বছর হয়নি, এই প্রথমবার বাংলার ইতিহাসে ঠিকঠাক ইলেকশন হলো, মানুষ তার রিয়েল যে তার ম্যান্ডেট সেটা দিতে পেরেছে, তার রেজাল্টেই। আবার এদিকে দেখা যাচ্ছে যে পুরোহিত এবং ইমামদের যে ভাতা সেগুলিকে বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, তারও তীব্র বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তো কারণ উনার যে পুরো গল্পটাই ছিল লোকজনকে ভাতা ভিত্তিক ইকোনমি। আরে এটা কি কথা, আর সব কিছুর মধ্যে ধর্মটাকে না পুরো উনি মানে একটা খেলার জায়গায় নিয়ে এসেছিলেন, একেও দেবো ওকেও দেবো, এই করব সেই করবো, আরে মমিন কি বলে এই পুরোহিতকে দিই তো এদেরকেও দিই, এই করে দিই ওই করে দিই, দীঘার মন্দির ওখান থেকে পুরীর মতো। আরে ভাই, এটা একটা ধর্ম, মানুষের বিশ্বাসের একটা বেস, এটার মধ্যে অনেক সায়েন্টিফিক লজিক্যাল ব্যাপার আছে। তুমি এইভাবে, তো আমি একটা কথা বলি, এরা কি করেছে, আজকে 9 লক্ষ কোটি টাকা বাংলার ঋণে জর্জরিত। বাংলার যে টোটাল রাজস্ব আসে তার 40% চলে যায় এই ঋণের জাস্ট ইন্টারেস্ট পে করতে, আর 10% চলে যায় এইসব ভাতা ফাতা এইসবের ক্ষেত্রে। আরে আমরা যেটা বলেছি সেটা ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডারে আমরা এখানে যেটা বলেছি অন্নপূর্ণা করা হবে বাংলার মা বোনেদের জন্য, এগুলো সব ঠিক আছে, এগুলো তো করা হবে, কারণ অনেক এই এই এত ডেন্ট হয়ে আছে, ঠিক করতে হবে, মানুষের বেসিক জীবনযাত্রার মানকে ওঠাতে হবে। বাট এই মুয়াজ্জিম আর পণ্ডিত এইসবগুলো মানুষের বলে না মানে অসৎ সঙ্গে নরকবাস, মানুষের স্বভাবটাকে উনি, কোনো জব নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো অপরচুনিটি নেই, কিচ্ছু নেই, স্বাস্থ্য ডুবে, নারী সুরক্ষা ডুবে, এভরিথিং ডান, তার মধ্যে আমি কিছু টাকা ছুড়ে ওদের থেকে ভোট কি করে, একটা অদ্ভুত দুটো মডেলের ওপরে মমতা ব্যানার্জি সরকার চলছিল। একটা হলো ফিয়ার সাইকোসিস, ভয় দেখিয়ে বুলি করে মেরে ফেলবো, ধরে ফেলবো, কেটে ফেলবো। আরেকটা হলো একটা বেনিফিশিয়ারি মডেল বানাই, তাতে কিছু লোক প্রচুর টাকা বানাতে পারবে কাটমানি ফ্যাটমানি দিয়ে, তাদের কাজ হলো বাকিদের ভয়েস চেপিয়ে রাখা। থার্ড হলো যে একদম ব্রেন ড্রেন করে রাজ্যটাকে একদম খোকলা করে দিই, আর বাকিদেরকে আমি কিছু টাকা ছুড়ে দিই এই ভাতা ওই ভাতার নামে, সেখান থেকে ভোট তুলি। এই তিনটে মডেলই, যেটাকে শুভেন্দুদাও লিখলো দেখলাম আমাদের সিএমও, যে ডায়মন্ড হারবার মডেলের জায়গায় এটা হারবার মডেল, সেটা হারবার মডেলে এসে দাঁড়িয়েছে, সেই জন্যই 208 নট আউট, তুই যেটা বললি। আবার দেখা যাচ্ছে যে ওই যুবভারতীর সামনে ওই কিম্ভূত মার্কা মূর্তি ভেঙে ফেলার পরে সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানিয়েছেন এবং জানিয়েছেন যে খুব সুন্দরভাবে সেই লোগোটি দিয়ে এই মূর্তিটি তৈরি হয়েছিল। আমরা যখন সরকারে ছিলাম তখন কিন্তু কোনো লেনিন কিংবা শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে হাত দিইনি। আবার তার মধ্যে উনি ফিফাকেও ডেকে আনলো, আমি আমি হোপ কেউ ফিফার কানে ওটা দিয়েছে, ফিফা উনি বললেন ফিফার তো খুব পছন্দ হয়েছিল। তো আপনার ছবি তো সুদীপ্ত সেনেরও অনেক পছন্দ হয়েছিল, তো আপনার মানে আপনার ওই কার পছন্দ দিয়ে থোড়াই আমরা সার্টিফিকেট নিচ্ছি, ওটা সবাই ওটা যে কি বানানো ছিল সেরকমই একটা আরেকটা আছে মেসির মূর্তি। তো ইনি তো মানে বললাম না, তার আগে বিশ্ববঙ্গলের তার যে কি গল্প আমরা সেটাও শুনেছি, রাইট, যে কোথা থেকে তার রয়্যালিটি কার পকেটে ঢোকে। তো মমতা ব্যানার্জি তো এটাই প্রবলেমে বলছি না, যে উনার বোঝা উচিত যে ভাই আপনি যদি আজকে জিততেন, মানুষের ভোট পেতেন, তাহলে এগুলো আপনি রাখতেন, আরও হয়তো 10টা মূর্তি বানাতেন, আরও 100খানা ছবি আঁকতেন, সেটা সুদীপ্ত সেনের মতো আরও 10জন লোককে বিক্রি করতেন। বাট আপনাকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, আপনি এটা মানুন, আপনি ফেসবুক লাইভ করেন না গুগল মিট করেন, তাতে ডাজন্ট ম্যাটার। আর আপনি এসে বলবেন আমি এঁকেছিলাম ভালো হয়েছিল, না ওটা বাজে ছিল, ওটা কিম্ভূত কিংবা একটা অদ্ভুত লজিক্যাল মানে জিরো লজিক যেটার মধ্যে, এবং সেটা আপনি আপনি মানে মানে আমি কি বলবো, মানে একটা মনে হচ্ছে এটা মানে মানে ঝগড়ুটে, মানে একদম একটা কম বয়সী মানে বাচ্চা ইম্যাচিওর, তারাও এই জিনিস করবেন না উনি যেরকমভাবে করছেন। মানে একদিক দিয়ে ভালো এন্টারটেনমেন্টটাও রইলো, উনি সবাই এটাই চেয়েছিল যে উনি মুখ্যমন্ত্রী না থাকুক কিন্তু এন্টারটেনমেন্টের সাপ্লাই দিয়ে যাক, তো সেদিক দিয়ে কিন্তু ব্যালেন্স করে রাখছেন উনি। হ্যাঁ, হ্যাঁ। আবার এদিকে সরাসরি প্রধানমন্ত্রীর ওপরে তিনি কটাক্ষ বাণ ছুড়ে দিচ্ছেন। তিনি বলছেন, প্রধানমন্ত্রী বাবু আপনি তো বিদেশে যাচ্ছেন সফরের জন্য, তাতে কত ফুয়েল খরচ মানে জ্বালানি তেল খরচা হচ্ছে, এদিকে দেশবাসীকে বলছেন যে কম তেল খরচা করুন। মেলানিকে চকলেট না দিয়ে যদি দুটো গরিব দুস্থ বাচ্চাকে চকলেট দিয়ে খাওয়াতেন তাহলে তারা আশীর্বাদ করতো, আপনার ভালো হতো। মেলোনিকে চকলেট দেওয়া কি হিংসা করছেন নাকি? তো ওনার কথাটা শুনে আমার খুব অদ্ভুত লাগলো, বাচ্চাদের তো সেম রাইট। মোদিজি ভারতবর্ষের 3 ট্রিলিয়ন ইকোনমি, ওয়ার্ল্ডের 3rd ইকোনমিক জায়ান্ট, তার প্রধানমন্ত্রী বাইরে যাবে এবং
প্রত্যেকটা ট্রিপ, সেখানে ইটালি ট্রিপ, সুইডেন ট্রিপ, নরওয়ে ট্রিপ, এভরি ট্রিপ হ্যাজ এ রিজন, আউটকাম, কি আউটকাম এসছে, কত বিজনেস এসছে, কত নতুন ইনভেস্টমেন্ট আসছে, তার ভাবে কীভাবে জিও পলিটিক্যাল পজিশনিংয়ে হেল্প করছে। উনি এমনভাবে বলছেন যে এই তুমি আমাকে বলেছো বাসে চড়তে, আর তুমি নিজে গাড়িতে চলছো। আরে এটা কোনো কথা? এই পুরো ব্যাপারটা কত লজিক্যালি কেন বলা হয়েছে? আমরা সবাই জানি মিডল ইস্টার্নে কী চলছে, স্কেয়ারসিটি আছে অয়েলের, সেই জন্য বলা। তার সঙ্গে ওইটাই বললাম না, মানে ওনার কথাগুলো শুনলে আমার মনে হয় যে মানে ইনি 3 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, আর আমি বুঝতে পারি যে কেন লোকে আজকে এত খুশি। মানে ওনার ম্যাচুরিটি, মানে আই ডোন্ট নো, মানে কারা ওনাকে স্টিল ভোট দিয়েছে, কী করে দিতে পারে, বা এখানে যারা শুনছে। বাট কেউ যদি ওনার শুভাকাঙ্ক্ষী থাকে, ওনাকে বলা উচিত যে আপনি যত কম এখন কথা বলবেন তত আপনার জন্য বেটার। আপনার যদি 0.1%ও কিছু রেসপেক্ট টিকে থাকতো, সেটাও আর থাকছে না। হকার উচ্ছেদ নিয়েও সরাসরি সরব হলেন মমতা, এবং তিনি বললেন যে গরিবদের এইভাবে তাদের পেটে লাথি মারা হচ্ছে। হ্যাঁ, তো ওটাই উনি সব কিছুতে এখন এই স্পিন করার চেষ্টা করছে, রাইট? হকার এভরিথিং হ্যাজ এ প্রসেস, সেটা দিয়ে হচ্ছে। বিজেপি উইল বি দ্য লাস্ট গভর্নমেন্ট টু ডু সামথিং যেটা কিনা সাধারণ মানুষের কোনো খারাপ হয়, বা এই ধরনের মানে গরিব মানুষের কোনো খারাপ হয়। যে কিন্তু দের ইজ এ প্রসেস সব কিছুর, এবং সেটাই হতে চলেছে। উনি এখন ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন, কিন্তু উনার প্রবলেম হলো উনার থেকেও বড় মাছ ধরার মাছুরে বসে আছে সিপিএম। তারা এসে ভাবছে যে কি করে আমি ইল্লিগাল কনস্ট্রাকশন যেটা ভাঙা হচ্ছে সেটা আমি কি করে তুলে নিই, ওই ভোটটা আমি কি করে নিই। তো উনি বেটার মাথা লাগাক যে এই ঘোলা জলে ম্যাক্সিমাইজ কে করবে, রাদার দেন যেটা ঠিক হচ্ছে সেটাকে সমালোচনা করা। দাদা, এই উচ্ছেদ প্রসঙ্গে বা এই বেআইনি নির্মাণ ভাঙা প্রসঙ্গে সরাসরি এবার একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আসতেই হচ্ছে। তার কারণ তার একাধিক এইরকম অনেক অবৈধ বা বেআইনি দখলদারি করে রাখা নির্মাণ, তার সেই তথাকথিত অত্যন্ত চর্চিত শান্তিনিকেতনের একাংশ ভেঙে ফেলতে হবে, এরকমটাও কিন্তু নোটিশ পাঠানো হয়েছে কলকাতা পুরসভা থেকে। দুদিন আগে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো এক সাংবাদিকের প্রশ্ন শুনতে পেয়ে অত্যন্ত ক্ষেপে গেলেন এবং বললেন, যান আগে গিয়ে মার্ক করে দিতে বলুন কেএমসিকে যে অবৈধ অংশ কোনটা, তারপরেই আমি প্রশ্নের উত্তর দেব। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দেখা যাচ্ছে ভিজে বিড়াল হয়ে গিয়ে তিনি সরাসরি চিঠি লিখে বলেছেন যে 10 দিন কিংবা আরেকটু মেয়াদ বাড়িয়ে দেওয়া হোক। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে গ্যাস বেলুনের থেকেও কি অধম অবস্থা হলো? না, প্রথম কি বলতো, একটা আমাদের কথা আছে মাসেল মেমোরি। তোর মাসেল মেমোরি তো অধ্যতটা প্রথমে আসে। তো সেই জন্য যখন কোয়েশ্চেনটা করা হয়েছে, মাসেল মেমোরি বলেছে তুরান্ত দেখিয়ে দে কোথায় আছে, দেখিয়ে বলুন, এই করুন। বাট তারপরে যখন মাথাটা ঠান্ডা হয়েছে, ও নিজেও জানে কত ইললিগাল ওখানে ঢুকে আছে, সেই জন্য এখন চাইছে। তো পয়েন্ট হলো যে এদের যে এখন রেজাল্ট বেরোনোর পর কী হচ্ছে, এক একজন মানে যারা তৃণমূলেরও স্পোক্স পার্সন ছিল, তারা প্রত্যেকটা কথা একটা টেমপ্লেট বেরিয়ে আসছে যে নর্মাল কার্যকর্তাদের সঙ্গে এবং উনার কোনো সম্পর্কই ছিল না। উনি পুরোপুরি আইপ্যাকের সঙ্গে উনার অধ্যত্ত, এত কোটি কোটি টাকা বানিয়েছেন তার নিজের এরকম টাইপের নিজের, হি ওয়াজ অলমোস্ট রানিং আ প্যারালাল পার্টি, রাইট? এবং আজকে হারের জন্য সবাই ওনার কথাই মেনলি বলছে। তো তো মানে তো সেটা তো বোঝাই যায়। এবং সেটা থেকে এইটা মেন হলো যে এই যে উনিও জানেন উনার এটা তো মানে মানে বলে না মৌচাকে ঢিল মারার প্রথম। তো মানে উনার যে কত মানে যত ইল্লিগাল হয়তো উনার আছে, এবং আমি শিওর যত ধীরে ধীরে বেরোবে ওটা একটা দেশে জিডিপির সমান হয়ে যেতে পারে, ছোটোখাটো একটা দেশের। এটা তো প্রথম যেখানে উনার বাড়িটা শান্তিনিকেতন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে নামটারও এইগুলো ফিফার নাম ওনার পিসি করলেন, আর উনি মানে রবীন্দ্রনাথ সমস্ত মনীষীদের নামেরই 12টা বাজিয়ে ছেড়েছেন তাদের সঙ্গে। মানে বাংলায় পাপের একদম নিদর্শন হলো এই বাড়িটা। মানে কত মানুষের রক্ত খেয়ে, কত মানুষের মৃত্যু, কত রেপ, কত কিছুর সঙ্গে সেই কত টাকা, কত কাটমানি জড়িত তার প্রত্যেকটা ইটে ওই বাড়িটার। আর তার নাম দিয়েছে শান্তিনিকেতন, যেটা কিনা বাংলার আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওই জায়গা। তো এটাই হলো প্রবলেম। তো দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা বাংলায় মানে একদম সবথেকে ট্রেন্ডি কোনো জিনিসের নাম জানি, তাহলে মানে একদম আমাদের সবার আগে নাম আসে পরমব্রত চট্টোপাধ্যায়। তো পরমব্রত চট্টোপাধ্যায়, যিনি 25 বছরের বন্ধুত্বের খাতিরে এখন রুদ্রনীলের পাশে বসেছেন, সেই রুদ্রনীলকেই তিনি একদা সুবিধাবাদী, মানে বেশ কয়েকদিনের আগের ঘটনা বলছি আমি, গত মাসে মানে সবে সেই সময়ে একদম তৃণমূলের হয়ে প্রচারে তিনি গলা ফাটাচ্ছেন, বুকে তৃণমূলের ব্যাজ নিয়ে, গায়ে তৃণমূলের সেই নীল সাদা উত্তরীয় পরে তিনি গলা ফাটাচ্ছেন। সেই সময় তিনি একটি সাক্ষাৎকারে বলছেন রুদ্রনীল অনেক ঘাটের জল খেয়ে তিনি এসেছেন। যাই হোক,
তো পরমব্রত চট্টোপাধ্যায় এখন পুরোপুরি সম্পূর্ণ পাল্টি খেয়ে বলছেন যে তার সন্তানের খাতিরে তিনি আর কি এই কাজ করতে নাকি বাধ্য হয়েছিলেন, তৃণমূলের হয়ে প্রচার করতে, তৃণমূলে নাম লেখাতে। আবার তিনি বলছেন তৃণমূল যদি তৃতীয়বার, মানে ভেরি রিসেন্ট একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন তৃণমূল যদি আবার ক্ষমতায় আসতো তাহলে স্বরূপ বিশ্বাসের জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়া হতো। মানে এটাকেই একটা প্রবাদ আছে না, মুখ না মুখোশ দ্বন্দ্ব থাকুক, এটা কি তারই নিদর্শন? কি বলবে? এদের মানে বেসিক মেরুদণ্ডের অভাব, এবং এরা মানে মানে সেই জন্য এদের কথার না কোনো ভ্যালু আছে। এবং তুমি যেটা বললে নিজের বন্ধুকেও দুদিন আগে, বন্ধু আমি জানি না কত কি বন্ধুত্ব আছে, বাট এক্স্যাক্টলি যে ভিডিওটা বেরিয়েছে রুদ্র এগেনস্টে বলছে যে আরে ও তো এই পার্টি থেকে, এবারে তুমি নিজে কি করো। বাট এগেন তো পয়েন্ট হলো এদের কোনো বেসিক এথিক্সই অসুবিধা। এরা মেরুদণ্ড বেচানো, এদের কালকে এরা যে কারো কাউকে বেঁচে দিতে পারে, এবং মানুষ এদেরকে এক্সপোজ হয়ে গেছে মানুষের সামনে। তো শুধু পরমব্রত না, এরকম প্রচুর আছে। কবির সুমন যে কি করেছে, আর হিন্দুদের নামে গালি দেওয়া, বাংলাদেশকে বলা ভারতকে নিচে দেখা, আজকে এখন পাল্টি খাচ্ছে। আমার এখনো মনে আছে ব্যাঙ্গালোরে দুদিন আগে কনভার্ট হয়েছিল, ব্যাঙ্গালোরে এসে জল চাইছিল না, বলছিল পানি দে, যাতে তোমার আমার মতো মানুষগুলোর খারাপ লাগে। এবং এরা একদম প্রোপাগান্ডিস্ট। এদের কাজই হলো বাঙালি হিন্দুকে পুরো কনফিউজ করে রাখা, তার এগেনস্টে বলা, আমাদের বিচারধারা লাভ জিহাদকে প্রমোট করা। এতদিন ধরে যে সিনেমাগুলো চলেছে, তুমি একটার পর একটা বার করা, সব করা দেখবে একজন হিন্দুকে, যে তোমার বাংলা সিনেমায় টিকা পরা, গেরুয়া রঙের গায়ে পরা, তাকে দেখানো হবে ভিলেন করে, আর একটা ক্যারেক্টার করা হবে, কোনো একটা দাড়িওয়ালা ক্যারেক্টারকে করা হবে, দেখানো হবে সে সব থেকে অত্যাচারিত, সব থেকে ভালো, কিন্তু তার সঙ্গে এভরিথিং প্ল্যান। দেন লাভ জিহাদকে তোমার প্রমোট করা হবে, দেখানো হবে একটা মুসলিম ছেলের সঙ্গে হিন্দু মেয়ে ভেগে যাচ্ছে, এই হচ্ছে একদম প্ল্যান্ড। এভরি রাত্রে যে সিরিয়ালগুলো চলতো, সিরিয়ালগুলোর টেমপ্লেটই ছিল এক্সট্রা ম্যারিটাল রিলেশন, সব শুধু ওই থিমের ওপরে এত টাকা বানাচ্ছে আর সিরিয়াল করছে, অন্যদেরকে কিছু চান্সও দিচ্ছে না। আর তারপরে লাস্টের দিকে এটাও শুরু হয়ে গেল যে এই লক্ষ্মীর ভাণ্ডার, এই দুনিয়ার এদের যে স্টিকার দিদির যে দুনিয়ার যেসব ছিল সেসবগুলোকে প্রমোট করা। একজন শাশুড়ি আর বউয়ের কথা হচ্ছে, সেখানে বলছে তুমি কি লক্ষ্মীর ভাণ্ডারকে কেন, এরা পুরো সিস্টেমটাকে কুক্ষিগত করে রেখেছিল। এক্সপ্যানশনিজমের ওয়ার্স্ট এক্সাম্পল। অটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, সিনেমা, নাটক, গান, সংস্কৃতি, টিচার্স, গেম, স্পোর্টস, এভরি অ্যাঙ্গেলে আমি কাউকে একটা পয়েন্ট দেবো না, সব কিছু নিয়ে বসে থাকবো, সেখান থেকে পয়সা বানাবো, লোককে বুলি করব, তাদের কণ্ঠরোধ করব। তো আমি তো বলছি বাংলায় যে কত বড় রাহু মুক্তি হয়েছে, নাহলে যে কি হতে চলেছিল যদি এবার তৃণমূল কোনোভাবে জিতে যেত। তার সবার হলো এই পিসি ভাইপো। দাদা একটু আগে কবির সুমনের কথা বলছিলে, যে কবির সুমন একদা বাংলা এবং বাঙালি মাকে গালাগালি দিয়েছেন, মানে অশ্রাব্য সেই ভাষা আমি মুখে আনতে চাই না, এবং তারপরেও দেখা গিয়েছে তিনি একের পর এক, তুমি বলছিলে জলকে পানি বলা ইত্যাদি, এবং সেক্ষেত্রে আর কি তিনি আবার এখন বলছেন তিনি নাকি তৃণমূলপন্থী নন, তাকে জোর করে তৃণমূলে নিয়ে আসা হয়েছিল এবং তাকে লড়তে বাধ্য করা হয়েছিল। আবার তিনি বলছেন যে জাতির কথা বলে একটি নেতাজি নগর থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, তারও বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন ইত্যাদি। এই গোটা বিষয়টিকে নিয়ে কি বলবে? কবির সুমন তো মানুষপন্থী নয়, তৃণমূলপন্থীর ব্যাপারই নেই। উনার এত স্বার্থপর, এত সুবিধাবাদী, এত রং বদলু, এত মেয়েদের এগেনস্ট, নারীদের সম্মানের জিরো, আর হিন্দুদেরকে তো উনার হেট। আমার তো মাঝে মাঝে উনার কথা শুনে, উনি যেভাবে ভারত বিদ্বেষী প্রচার করে গেছেন, বিজেপি তৃণমূল তো ছেড়ে দাও, উনার স্টেটমেন্টগুলোকে বার করে আনো, কীভাবে ভারত বিরোধী এবং কীভাবে লোকজনকে দেশের বিরুদ্ধে খেপানো। আমি তো বলবো লোকজনের সাধারণ মানুষের হয়তো সে লিগাল কেস তো ওনার একটা হলো, উনি দেখতে থাকুন আর কি কত লিগাল কেস কত জায়গা থেকে মানুষ তুলবে। কারণ যে মানুষের বিবেক আছে, যে মানুষের মেরুদণ্ড আছে, যে মানুষ মা ভারতীকে ভালোবাসে, যে মানুষের বাংলার সম্মান আছে, যে মানুষের নিজেকে বাঙালি বলে গর্বিত, সেই মানুষ এই ধরনের লোককে ছাড়বে না। উনি যে প্রোপাগান্ডা নিয়ে চলছিলেন এবং যেভাবে উনি হিন্দু সমাজকে ধ্বংস করার দিকে যাচ্ছিলেন, সেটা কি আমাদের হিন্দু ধর্মে কর্মফল বলে একটা কথা আছে, সেটা কি ওনাকে ছাড়বে? সেটা কি সে মানুষ, উনি একটা লিগাল বলছে এই থানায় ওই থানায়, এ তো সবে শুরু হলো। কারণ মানুষের রাগ উনি যেভাবে এরা বুঝতে পারেনি না, বুঝলে এটা বেসিক্যালি কি হলো, নরম মাটি আছড়ে যাও। হিন্দু সমাজ হলো শান্তি, ঠিক আছে, ফ্যামিলি নিয়ে চলছে, চাকরি বাকরি করছে, তাদেরকে আমি এমন জায়গায় নিয়ে যাই, তাদের বেসিক বাঁচার যে বেসিক যে অধিকার, সেটাকেও আমি শেষ করে দিই। তার জন্য আমি প্রোপাগান্ডা
করি, তাতে আমি লোককে কনফিউজ করি, কাগজ দেখাবো না, কি নোংরা নোংরা কথা। মানে হিন্দু বাঙালি মানে ওখানে মার খেয়ে শেষ হয়ে যাচ্ছে, সেখানে এসে কোনো রকমে মাথা গুঁজে বাঁচতে চাইছে, তার কোনো জিরো রেসপেক্ট। আর এই বাঙালি হিন্দুর টাকাতেই ওর গান শোনা, সেই টাকাতেই আজকে সে কবির সুমন, সুমন চ্যাটার্জি ছিল, এখন কবির সুমন হয়েছে, রাইট? মানে কৃতজ্ঞতাবোধের মানে নেগেটিভ থেকে নেগেটিভও। তো সেই ধরনের মানুষের পাপের ভরা তো শূন্য মানে পূর্ণই ছিল। যে তৃণমূলপন্থী না, আমি তো বললাম উনি তো মানুষপন্থী, হিউম্যান বিইংয়ে মানে উনার মানে কি বলবো ওনাকে, মানে যদি বাংলার ইতিহাসে 5 জনের নাম লেখা হয় হিন্দু বাঙালি সব থেকে বড় শত্রু, তার মধ্যে 1 বা 2 নম্বরে এই মানে এনার নাম থাকবে। দাদা, এবারে যদি একটু দেশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে ককরোচ জনতা পার্টি ভীষণ রকমভাবে ট্রেন্ডে রয়েছে। তবে এই ককরোচ জনতা পার্টির বেশ কিছু কর্মকাণ্ডের জন্য এক্স হ্যান্ডেলের পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডেলটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বললেন যে গণতন্ত্রের পরিপন্থী, বিরোধীদের কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে, এরকম দমবন্ধ করা হাঁসফাঁস অবস্থাতে বিরোধীদের লাগাতার কাজ করতে হচ্ছে। সরাসরি কেন্দ্রকে আক্রমণ মহুয়া মৈত্রের। শুধুমাত্র তাই নয়, এই ককরোচ জনতা পার্টিতে তিনিও নাম লিখিয়েছেন। ঠিকই আছে, ককরোচ। হ্যাঁ, এবার জনতা পার্টি দূরে সরিয়ে রাখলাম, বাট ককরোচের ক্ষেত্রে তো বলতেই হয়। বাট সরি, আরশোলাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আসা যাক মহুয়া মৈত্রে। মহুয়া মৈত্র ইলেকশনের আগে কত কিছু কত কিছু বলা, স্পিন করা, ইলেকশন কমিশন, বিজেপিকে, মোদিজিকে, একে সেকে, ডেরেক ওব্রায়ানও, রাইট? নরেন্দ্রা, ওয়ার আর ইউ নরেন্দ্রা, নাম এইভাবে। কি হলো? একদম মানে রাস্তায় বসে গেল পার্টি। উনার নিজের কম্পিটিশন আছে, উনি ওই পার্টির মধ্যে কে ইংরেজি বলতে পারে সেই কম্পিটিশনে হয়তো উনি নিজে, তাই আমি শুনে থাকি লোকজন বলে এদের নিজেদের মধ্যেই নাকি কম্পিটিশন, যে ইংরেজি বলার জায়গাটা কে নেবে। কেউ কাটমানিতে এক্সপার্ট, কেউ এই এক্সপার্ট, কেউ এই এক্সপার্ট। তো যাই হোক, তো এবার তো উনি মানে দেখো, বাংলা ভারতবর্ষের ন্যাশনালিস্টিক শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। সমস্ত জাতীয়তাবাদী মানুষ বুঝতে পেরেছে আমরা যদি এক না হই আমাদের এক্সিস্টেন্সের সওয়াল। বাংলার জেতা, কারণ বাংলায় বিজেপির জয় দেখিয়েছে যে বাংলা সেই পশ্চিমবঙ্গের মানুষও একদম বিজেপি। আর বাঙালি যদি বাঙালি চিরকালই প্রাউড হিন্দু ছিল। এত বছরের কনফিউশন এবং একটা পর্দা অলমোস্ট তাদের মানে পুরো লজিকটা এবং যে তাদের বেসিক আইডেন্টিটাকে ঢেকে দিয়েছে। আদারওয়াইজ আমরা হিন্দু স্পিরিচুয়ালিজমের আমরা এপি সেন্টার। তো এইটা দেখাচ্ছে যে বাংলা আজকে 21টা রাজ্য বিজেপি চালাচ্ছে। কিভাবে? কারণ মানুষ, ন্যাশনালিস্ট মানুষ নিজেদেরকে, ভারতবর্ষ হিন্দুদের একটাই জায়গা, সেটা হলো তোমার ভারতবর্ষ। সেই ভারতবর্ষকে যদি আমরা বাঁচি, এই ভূমিকে যদি আমরা না বাঁচতে পারি, তাহলে তুমি পৃথিবীর যেখানেই থাকো হিন্দু। আর আমাদের বেসিক্যালি সংঘ বিজেপি ইজ এ অনলি লাস্ট লাইন অফ ডিফেন্স। যদি তুমি এই যে ধরনের প্রোপাগান্ডিস্ট এবং ব্রেক ইন্ডিয়া ফোর্সেস, ডিপ স্টেট সবাইকে নিয়ে আসো। তো তার মধ্যে গল্পটা হলো যে এই যে তোমার এই যে নতুন ককরোচ সাডেনলি বানানো, টুইটারে বা ইনস্টাগ্রামে ফলোয়ার, কারণ ওরা দেখে ফেলেছে আপ বলো, কংগ্রেস বলো, কমিউনিস্ট বলো, তৃণমূল বলো, যত যা চেষ্টা করেছিল সব ভেঙে গেছে। সো বেসিক্যালি নতুন মুখেভাত হলো, মুখেভাত দিয়ে নতুন নাম, একই গল্প। বলে না, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, বাট লো এক্সপোজ। সেই জন্য আর এই ধরনের এরা চাইছে কি, নেপালে যেরকম হয়েছে, অন্য জায়গায় যেরকম হয়েছে, চেষ্টা করছে যে একটা ইউথকে, জেনজিকে নিয়ে একটা ভুল বুঝিয়ে মানুষকে দেশের বিরুদ্ধে খেপানো। এটা বুঝছে না যে ভারতবর্ষ সব থেকে পিসফুল দেশ, সেখানে সবাই হ্যাপি, কান্ট্রি ইজ গ্রোয়িং, প্রসপ্যারিটি বলো, সব কিছু দিক দিয়ে। তো এই ধরনের ভারত বিরোধী, দেশ বিরোধী, সমাজ বিরোধী এবং মানে বেসিক্যালি এরকম ডিসরাপ্টেড জিনিসপত্রকে একদম সমূলে বিনাশ করা উচিত। তো যেটা হয়েছে খুব ভালো হয়েছে, কারণ এরা বাকি কিছু করতে পারতো না। কিছু লোককে মারতো, কিছু লোককে এই করতো, কিছু লোকের মৃত্যুর কারণ হতো, কিছু ডিসরাপশন করতো, সেটা নিয়ে দেশ বিদেশে ভারতের নামে আরও বদনাম করতো। ভারতবর্ষের তোমার অশ্বমের যোগ ঘোড়া এগিয়ে চলেছে। আমরা 3rd ইকোনমি লার্জেস্ট, প্রধানমন্ত্রী এইখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, এত কিছু নিয়ে আসছে। এই জিওগ্রাফিক পজিশনে সারা পৃথিবীর দেশ দেশে ঝগড়াঝাটি, লড়াই হচ্ছে। ভারতবর্ষে কী হচ্ছে? লোকজন বসে আরামসে আইপিএল দেখছে। দিস ইজ হোয়াট দ্য পিস, দ্য সেফটি, দ্য সিকিউরিটি গভর্নমেন্ট ব্রিংস। কিন্তু শান্তি নেই ওদের। কেন ভারতের নামে খারাপ করে, কেন ভারতকে ইনটলারেন্ট করা যাবে না, কেন আখলাখের মতো কিছু গল্প। তুমি দেখবে 2 দিন পরে ওরা বাংলা নিয়েও নতুন খেলা আনার চেষ্টা করবে। তো কিন্তু মানুষ জুড়ে গেছে, তো সেই জন্য ওরা বুঝতে পারছে না মাটি। কিন্তু ওদের যে পে মাস্টার, তাদের পয়সা তো নিয়েছে, তাদের তো ডেলিভারও করতে হবে, সেই জন্য এইসব নাটক।